হ্যালো এভরিওয়ান, দিস ইজ আহনাফ ফ্রম কিউরিয়াস অ্যান্ড আজকে আমরা কথা বলবো আইএলটিএস রিডিং নিয়ে। আইএলটিএস রিডিংয়ের উপর আজকে আমরা 3টা ভুলের উপর দিয়ে যাব। আশা করি আপনারা সবাই আমার সাথে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অ্যান্ড এই ভিডিওটাতে আমরা এই 3টা ভুল আইডেন্টিফাই করব। অ্যাজ অলওয়েজ আমরা ভুলগুলোকে সলভও করব অ্যান্ড কীভাবে আপনারা ফিউচারে এই ভুলগুলো অ্যাভয়েড করতে পারবেন সেটিও শিখিয়ে দিব। ছোট্ট একটা ক্লাস হবে। এখন আপনি একটু ধৈর্য ধরে যদি দেখেন তাহলে অবশ্যই এই ভুলগুলো আজকে সমাধান হয়ে যাবে। সো লেটস মুভ অন টু দ্য ক্লাস। আচ্ছা, সো এখন এই ভুলগুলোর ইম্পর্টেন্সটা কি, ঠিক আছে? মানে ভুলগুলোর ইম্পর্টেন্স না, ভুলগুলোকে সমাধান করার ইম্পর্টেন্সটা কি। এখন ফার্স্ট অফ অল তো আমাদের বুঝতে হবে ভুলগুলো কি, অ্যান্ড এই ভুলগুলোর কারণে অনেক স্টুডেন্টের সমস্যা হয়। অ্যান্ড এই ভুলগুলো সংশোধন করতে পারলে খুবই বেসিক মিস্টেক্স, বুঝছেন? আমাদের এমন হয় না যে আইএলটিএসে বেশিরভাগ সময় আমাদের ভুলগুলো এমন হয়ে দাঁড়ায় যে আমরা কিছু ছোট ভুলের কারণে আমাদের অনেক ব্যান্ড স্কোর কমে যাচ্ছে। ইটস নট লাইক আমরা ইচ্ছা করে সেই ভুলগুলো করতেছি, আনকনসিয়াসলি অনেক ভুল হয়ে যায় আমাদের, কারণ ওই ভুলগুলো সম্পর্কে আমরা ফার্স্ট অফ অল জানি না। উই ডোন্ট ইভেন নো হোয়াট আওয়ার মিস্টেক্স আর টু বিগিন উইথ। সো ফার্স্টে যেহেতু আমরা জানি না ভুলগুলোর ব্যাপারে, সো আমরা একটু জেনে নিব, জেনে একটা করে সলভ করার চেষ্টা করব। আর এগুলো জানলেই দেখবেন আপনারা নিজেদের প্র্যাকটিসের সময়ও নোটিস করতে পারবেন যে পারহ্যাপস আপনিও এই ভুলগুলো করে যাচ্ছেন। আচ্ছা, সো ফার্স্টে দেখেন যে মানে কেন এটা গুরুত্বপূর্ণ আপনারা দেখতেই পাচ্ছেন যে কারণ 95% স্টুডেন্টরা রিডিংয়ে ব্যান্ড 6 থেকে 6.5-এ আটকে থাকে। আর যদিও পটেনশিয়াল ব্যান্ড তাদের 8+-এর, মানে আপনার কিন্তু রিডিং স্কিল থাকা সত্ত্বেও আপনি জাস্ট এই স্লাইট মিস্টেক্সগুলোর কারণে আইএলটিএস রিডিংয়ে ভুল করতেছেন। সাপোজ আপনি অনেক কমপ্লেক্স লিটারেচারও বুঝতে পারতেছেন, আপনি ফিল করতে পারেন যে আচ্ছা আমি তো এগুলো বুঝতেছি, তাহলে আইএলটিএসে গিয়ে আমার কেন ব্যান্ড স্কোরটা আসতেছে না? বিকজ আইএলটিএসের টেস্ট স্ট্রাকচারটা অ্যান্ড আইএলটিএসে যেভাবে প্যাসেজগুলোকে সাজানো হয়ে থাকে সেগুলো একটু স্লাইটলি ডিফারেন্ট আর কি। সো দ্যাটস ওয়াই আপনাদের কি এই ভুলগুলোর কারণে আপনার পটেনশিয়াল যদি 8+ হয়ে থাকে, তারপরেও সামটাইমস আমাদের কি 6 বা 6.5 চলে আসতেছে। সো এই ভুলগুলো আমাদের অ্যাভয়েড করতে পারতে হবে। অ্যান্ড এখানে আপনারাও দেখতে পারতেছেন আর আমিও বলি, আমার যত স্টুডেন্টস আছে তারা সবাই এই 3টা ভুল অ্যাভয়েড করার কারণে ভালো ব্যান্ড স্কোরস অ্যাচিভ করতে পেরেছে। সো আশা করি আপনাদেরও আজকে হেল্প হবে এটার থ্রুতে। আচ্ছা, ভুল নাম্বার 1টা কি দেখেন, যে প্রশ্ন না পড়ে প্যাসেজে ডুবে যাওয়া। এখন এটা দিয়ে কী বোঝানো হচ্ছে? যখন আমরা অনেকে ফার্স্টে মনে করি কি যে উই শুড রিড দ্য প্যাসেজ ফার্স্ট। এখন প্যাসেজটা শুরুতে পড়লে কি হয়, আমাদের ব্রেন কিন্তু অলরেডি অনেক আননেসেসারি ইনফরমেশন দিয়ে ওভারলোড হয়ে যাচ্ছে। আর এত ইনফরমেশন কিন্তু আমাদের কোনো দরকার নেই। কারণ কি দেখেন, আমাদেরকে কোয়েশ্চেন দেওয়া হবে, এত বড় একটা প্যাসেজ থাকবে, 1 থেকে 2 পেজের একটা প্যাসেজ। এখন ওই প্যাসেজ থেকে আমাদের 5 থেকে 10টা কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে। 5 থেকে 10টা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আপনার প্রত্যেকটা লাইনে থাকবে না, বা আপনার প্রত্যেকটা লাইনে এত ফোকাস দিয়েও পড়তে হবে না ওই অ্যান্সারগুলো খুঁজে পাওয়ার জন্য। এখন হাউ ক্যান উই মেক দিস ইজিয়ার? আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া প্যাসেজ না পড়লে বুঝবো কেমনে? আমি তো আগে পুরো প্যাসেজটা পড়ে ফেলি যেন কোয়েশ্চেনে গিয়ে ধাপা অ্যান্সার দিয়ে ফেলতে পারি। কিন্তু এই জিনিসগুলো করলে সমস্যাটা কি, আপনার তখন অ্যান্সারটা রং হতে পারে। এখন আগে প্রশ্নগুলো স্কিপ না করে যদি আপনি জাস্ট স্লাইটলি কোয়েশ্চেনগুলো আগে দেখে নেন, এমন না যে কোয়েশ্চেনগুলো কিন্তু আপনার মুখস্থ করতে হবে এরকম কিছু না। আপনি যখনই যে কোনো কিছু অ্যান্সার দিতে যাবেন, হেডিংস বাদে যেই কোয়েশ্চেনই হবে সেটার ক্ষেত্রে আপনি কি করবেন, সেটার ক্ষেত্রে আগে কোয়েশ্চেনটা পড়ে নেবেন। কোয়েশ্চেনটা পড়লে কি হয়, ইয়োর ব্রেইন নাও হ্যাজ সামথিং টু লুক ফর। আপনার ব্রেইনের এমন কিছু একটা দিচ্ছেন আপনি আপনার ব্রেইনকে যে আচ্ছা তুমি প্যাসেজে এগুলা খুঁজবা, তুমি প্যাসেজে গিয়ে প্যাসেজটা তো পড়ার মাঝখানে গিয়ে তুমি এই জিনিসগুলো খুঁজলে আটকায় যাবা। ইউ উইল ফোকাস অন দোজ পার্টস, ইউ উইল লক ইন অন দোজ পার্টস। মানে আপনার কিন্তু পুরো প্যাসেজটা পড়তে বেশি সময় লাগবে না। আপনি কীভাবে পড়বেন, যে অনেকে আবার এটাও বলে যে ভাইয়া প্যাসেজ পড়তেই তো অনেক টাইম লেগে যায়। এই টেকনিকটা ফলো করলে আপনার কিন্তু প্যাসেজ পড়তে টাইম বেশি একটা লাগবে না। প্যাসেজ পড়তে টাইম বাঁচা মানে কি, যে আমাদের পুরো মানে লাইফ সেভিং এটা বলতে গেলে। কারণ আমাদের রিডিংয়ে মাঝে এমন হয়ে যায় যে প্যাসেজ পড়তে ওগুলোর মিনিং বুঝতে আমাদের হাতে টাইম নেই, পরে তাড়াতাড়ি রাশে আমাদের অ্যান্সার করতে হচ্ছে। অ্যান্ড উই অল নো দ্যাট কোনো কিছু রাশ করলে সেটাতে আমাদের মিস্টেক্স আরও বেশি হয়ে যেতে পারে। আচ্ছা, সো এখন এটার ক্ষেত্রে কি মানে কেন আমি আগে কোয়েশ্চেনটা পড়তেছি সেটা আমি আপনাদেরকে বলি। যে কোয়েশ্চেনটা যখন আপনি যখন কোয়েশ্চেনটা পড়ে নেবেন, তখন আপনার ব্রেইন জানে যে আচ্ছা প্যাসেজটা পড়ার টাইমে যখন আমি এমন কোনো লাইন দেখব যেটা আমার কোয়েশ্চেনের সাথে ম্যাচ করতেছে, তখন আমি ওই জায়গাটাতে থামবো। পুরো প্যাসেজটা আপনি স্কিম করে পড়বেন। স্কিম করে পড়া মানে কিন্তু এই না, এটা একটা কমন মিসকনসেপশন, আমি আপনাদেরকে আগে বলে নেই। স্কিম করা মানে কিন্তু এই না যে আপনি প্যাসেজের মিনিং পড়তেছেন না।
বা আপনি প্যাসেজের লাইন স্কিপ করে যাচ্ছেন, ইউর নট স্কিপিং এনিথিং, আপনি পুরোটাই পড়ছেন, আপনি পুরোটা একটু কুইকলি ওভারভিউ করে করে যাচ্ছেন, আপনি কিন্তু কোনো কিছু বাদ দিচ্ছেন না। একজন যে ভালো স্কিম করে পড়তে পারে তাকে যদি আপনি প্যাসেজটা স্কিম করার পর তাকে অ্যাস্ক করেন যে আচ্ছা প্যাসেজের কোন পার্টে কী আছে, সে কিন্তু টুকটাক বলে দিতে পারবে। সো স্কিম করা ইজেন্ট স্কিপিং, স্কিমিং অ্যান্ড স্কিপিং ইজেন্ট দ্য সেম থিং। সো স্কিম করার টাইমে আপনি কি করবেন, আমি স্কিমিংটা একটু ছোটো করে বলে দিই আপনাদেরকে। ফার্স্টে হচ্ছে আপনি কোয়েশ্চেন পড়বেন, এই পুরো টেকনিকটা আমি একটু ওভারভিউ করে দিই আপনাদেরকে, ঠিক আছে? আমি জটিল করে বুঝাবো না, এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এই জিনিসগুলো নোটে রাখতে পারেন বা এই যে স্লাইডসটা থেকে নোটগুলো রাখতে পারেন, আর আমার কথাগুলো মাথায় একদম ঢুকায় ফেলেন, একদম মাথায় ড্রিল করেন কথাগুলো। ট্রাস্ট মি, দিস উইল বেনিফিট ইউ, বিকজ আমার অন্য স্টুডেন্টদেরও বেনিফিট হয়েছে অ্যান্ড আমিও তো আইএলটিএস দিয়েছি, সো আমারও বেনিফিট হয়েছে এই টিপসগুলোর মাধ্যমে। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে শেখাচ্ছি এই জিনিসগুলো, এগুলো 100% ওয়ার্কিং মেথডস। আচ্ছা, সো কী করবেন আপনারা, সেটা হচ্ছে যে প্রথমে ফার্স্ট অফ অল প্যাসেজের দিকে তাকানোরই দরকার নেই, প্যাসেজের দিকে তাকাবেন না, লাগলে শুধু প্যাসেজের হেডিংটা পড়ে নেবেন যেন জানেন যে প্যাসেজটা কিসের ব্যাপারে। আচ্ছা, নেক্সট ফর এক্সাম্পল ধরে নিই আপনি ট্রু ফলস অ্যান্সার করছেন, ধরে নিলাম ট্রু ফলস কোয়েশ্চেন। সো আপনি আগে স্টেটমেন্টসগুলো দেখে আসবেন, নিচে যাবেন, নিচে গিয়ে স্টেটমেন্টসগুলো দেখে আসবেন। স্টেটমেন্টসগুলো দেখলে আপনার স্টেটমেন্টসগুলো একটু বুঝে নেবেন, ওখানে আপনি লাগলে 1 মিনিট সময় দেন, 2 মিনিট সময় দেন, 5টা 10টা স্টেটমেন্ট পড়তে কতক্ষণ লাগে বলেন? রিডিং পড়বেন, জাস্ট মাথায় রাখবেন যে আচ্ছা আমাকে এই স্টেটমেন্টটা বলছে, আমি প্যাসেজে খুঁজবো এই স্টেটমেন্টটা সঠিক নাকি সেটা সঠিক না, নাকি প্যাসেজের মধ্যে সেটা নেই। এখন স্টেটমেন্টগুলো পড়ার পর যখন আপনি প্যাসেজটা পড়তে যাবেন, দেখেন কি হবে জিনিসটা, আপনার মাথায় কিন্তু অলরেডি আছে, স্টেটমেন্টগুলো আপনার মাথায় অলরেডি আছে। তো আপনি প্যাসেজে যাওয়ার পর যখন আপনি প্যাসেজটা পড়তে থাকবেন, স্কিম করবেন। কি করবেন? স্কিম করবেন, লাইন বাই লাইন, একদম মাথা ঘামায় পড়ানোর দরকার নেই, স্কিম করবেন। স্কিম করতে করতে যখনই আপনি স্টেটমেন্টের কোনো পার্ট প্যাসেজটাতে দেখবেন, তখনই ইউ স্লো ডাউন, তখনই ইউ হ্যাভ টু স্লো ডাউন। আপনি তো স্কিম করে যাচ্ছেন। এখন আপনি যদি কোয়েশ্চেনটা আগে না পড়ে আসতেন, আপনার কিন্তু পুরো প্যাসেজটা ওই ফুল একদম মানে মাথা ঘামাইতে পড়তে হতো। কিন্তু আপনি কোয়েশ্চেনটা পড়েছেন দেখে আপনার প্যাসেজে যাওয়ার পর আপনি স্কিম করে যেতে পারছেন, অ্যান্ড যেখানেই আপনি স্টেটমেন্টগুলো নোটিস করতেছেন ওইখানে ইউ আর স্লোয়িং ডাউন, ওইখানে আপনি স্লো ডাউন করে কি করতেছেন, ওই জায়গাটায় ফোকাস দিচ্ছেন যে আচ্ছা আমার কি অ্যান্সারটা আমি এখানে মিলাইতে পারতেছি। সো দ্যাটস হাউ ইউ রিড এফেক্টিভলি। এর জন্য হচ্ছে আইএলটিএসের ক্ষেত্রে এরকম টেকনিকসগুলো জানা থাকা লাগে, আর এই ভুলগুলো অ্যাভয়েড করা লাগে। ফার্স্টেই প্যাসেজে ঢুকে গেলে মাইন্ডলেসলি প্যাসেজ পড়তে থাকবেন আপনারা, আপনার ব্রেনের মধ্যে ইনফরমেশন ঢুকতেই থাকবে, আর অহেতুক ইনফরমেশন আসবে যেগুলোর কোনো দরকার নেই সত্যি বলতে গেলে, কারণ আপনার কিন্তু সব অ্যান্সার প্যাসেজের প্রত্যেকটা লাইনে নাই। সো কোয়েশ্চেনগুলো আগে দেখে আসলে আপনার অ্যান্সারগুলো আইডেন্টিফাই করতে কী লাগবে, কম সময় লাগবে, অ্যান্ড দ্যাটস হাউ ইউ সেভ টাইম। আচ্ছা দেখেন এখানে কি বলা আছে, দেখেন যে আইএলটিএস একটা হলো ইনফরমেশন হান্ট। আইএলটিএসে কিন্তু আপনার প্যাসেজ বুঝতেছে না একটা কারণে, সো দ্যাট আপনি ডিজায়ার্ড ইনফরমেশনটা খুঁজে বের করতে পারেন প্যাসেজ থেকে। আপনার কিন্তু সব কিছু দরকার নেই প্যাসেজের, আপনার প্যাসেজ থেকে যেটা আপনার কাছে চাইছে আপনার শুধু ততটুকু দরকার। দ্যাটস ওয়াই হচ্ছে মাইন্ডলেসলি প্যাসেজ পড়ার কোনো দরকার নেই আসলে। আচ্ছা একটা রিয়েল এক্সাম্পল দেখেন, যে প্যাসেজটা হচ্ছে ক্যামব্রিজ 14-এর টেস্ট 2, এটা আপনারাও চেক করতে পারবেন ক্যামব্রিজ 14 বইটার টেস্ট 2। সো প্যাসেজটা হচ্ছে কি ইনডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজেস। আচ্ছা প্রশ্নটা ছিল কি, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডাই ইয়ারলি। এতে অপশন দেওয়া হচ্ছে 10, বিতে 100, সিতে 1000। স্টুডেন্ট পুরো পড়ে গেল, কিওয়ার্ড অ্যানুয়ালি মিস, এটাই কিন্তু রং। এখন আপনি পুরো প্যাসেজটা পড়ে গেলেন, কিন্তু যেখানে অ্যানুয়ালি বলা আছে, অ্যানুয়ালি মানেটা কি, মানেই তো ইয়ারলি। সো আপনি যদি পুরোটা মাইন্ডলেসলি পড়ে যান অ্যান্ড ফোকাসটা রাইট প্লেসে না রাখেন, আপনার কিন্তু মিস আউট হয়ে যাবে বিভিন্ন জিনিসে। তারপর আরেকটা এক্সাম্পল দেখেন, যে বাংলাদেশি কনটেক্সটে ধরুন প্যাসেজ রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে, এইড অ্যারাইভড ইন 2017। প্রশ্নটা কি, এইড অ্যারাইভড ইন 2017। আপনি ডিটেলসে আটকে গেলেন অ্যান্ড সেখানেই কিন্তু সময় ওভার। আপনি কিন্তু মেইন পার্টটাতে না আটকায় আপনি হচ্ছে ডিটেলস পড়তেছেন, অনেক কিছু পড়তেছেন। সো ইফ ইউ গেট স্টাক এট দ্য রং প্লেস, তখন কিন্তু আপনার টাইম শেষ। সো রং প্লেসে আপনি কীভাবে আটকাবেন না বলেন? আমি মাত্র কি বললাম, যে কোয়েশ্চেনটা যদি একবার পড়েন আগে, আপনি কিন্তু পুরো প্যাসেজটাই স্কিম করে যাবেন, রাইট প্লেসে গিয়ে থামবেন, যেখানে আপনার অ্যান্সার আছে আপনি ওই জায়গায় গিয়ে থামবেন। সো দ্যাটস ওয়াই কোয়েশ্চেনটা আগে পড়া খুবই ইম্পর্ট্যান্ট। আর এই ভুলগুলো কেন ডেডলি দেখেন,
আমাদের ব্রেইন সায়েন্স একদম আমাদের ব্রেইনের যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টসগুলো আছে যেগুলো আসলে কাজ করে, এটা সবার ক্ষেত্রে, সব মানুষের ক্ষেত্রে সেম জিনিসটা কাজ করে। সেটা হচ্ছে কি, আমরা লিনিয়ার পড়লে ইরেলেভেন্ট ইনফোতে ওভারলোড হয়ে যায়। এই যে আমি আপনাদেরকে শুরু থেকে বলছি, আমরা যখন লিনিয়ারলি পড়বো, আমরা যখন লাইন বাই লাইন খালি একদম এই মাইন্ডলেসলি পড়তে থাকবো, তখন আমাদের ব্রেইনে কি হয়, ইনফরমেশন ওভারলোড হয়। ইনফরমেশন ওভারলোড হলে আমাদের ব্রেইন কিন্তু সব কিছু প্রসেস করে। এটা একদম কগনিটিভ সায়েন্স। আপনারা যখন এটা নিয়ে একটু ঘাটাঘাটি চাইলেও নিজেরাও করতে পারেন। তাছাড়া আমি বলেই দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের ব্রেইনে যখন ইনফরমেশন ওভারলোড করা হয়, দেখেন না, আমরা যে কোনো বই বা যে কোনো কিছু যেটাই পড়ি, আমরা একটা চ্যাপ্টার করে পড়ি। আইএলটিএসের রিডিংয়ের ক্ষেত্রেও পড়তে হয় এভাবে যে আমরা একটা পার্ট করে শেষ করি, তাই না? সো ব্রেইনে যখন আপনি অতিরিক্ত জিনিস সেম টাইমে দিয়ে দিবেন, ও তো ওভারলোড করবে। ব্রেইনকে একটা ইঞ্জিনের মতো ভাবেন, আপনি তেল যতটুকু ফিল আপ করা দরকার আপনি অতিরিক্ত ফিল আপ করতেছেন, ওভারফ্লো করে ফেলতেছেন। সো দ্যাটস আ বিগ প্রবলেম অ্যান্ড দ্যাটস আ বিগ নো, এটা করা যাবে না। অ্যান্ড ব্যান্ড 7+ স্টুডেন্টরা কী করে দেখছেন, প্রশ্নটাকে ড্রাইভ করে যে আপনার প্রশ্নটা পড়ে আসে, এরপর তাদের প্রশ্ন থেকে যেই অ্যান্সারটুকু যেখানে দরকার প্যাসেজের, সেখান থেকে ওইটা টেনে নিয়ে আসে, প্যাসেজ থেকে ওইটা এক্সট্র্যাক্ট করে, খুঁজে নিয়ে আসে। আচ্ছা, এটার সঠিক স্ট্র্যাটেজিটা দেখেন এবার, যে 30 সেকেন্ড স্ক্যান করেন, সব প্রশ্ন পড়ুন, কিওয়ার্ডস হাইলাইট করুন। আচ্ছা, কিওয়ার্ডস হাইলাইট বলতে কি বুঝাচ্ছি আমি একটু আপনাদেরকে যদি বলি। আচ্ছা দেখেন, এই ওয়ার্ডটা মাথায় রাখেন। কিওয়ার্ডের ব্যাপারে আপনারা অনেকে জানেন, অনেকে দেখছেন কিওয়ার্ড শুনতে শুনতে মাথা খারাপ হয়ে গেছে যে কিওয়ার্ড আন্ডারলাইন করতে হবে, কিওয়ার্ড খুঁজতে হবে। আচ্ছা, কিওয়ার্ড মানে কোনটাকে আপনি কিওয়ার্ড ধরে নেবেন, এটা কি আপনি জানেন কোনটাকে কিওয়ার্ড ধরে নেবেন? কিওয়ার্ড ধরতে হবে এমন জিনিস যেটাকে খুব একটা পাল্টানো যায় না, যেটা আপনার খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। প্রত্যেকটা কোয়েশ্চেনে দেখবেন কিছু নেম থাকে, কিছু ডেট থাকে, কোনো একটা ইভেন্টের কথা বলা থাকে। কি কি থাকে দেখেন, একটা কোনো নেম থাকতে পারে, কোনো নেম, তারপর হচ্ছে কোনো ডেট থাকতে পারে, বা কোনো টার্মিনোলজি থাকতে পারে, কোনো একটা টার্ম থাকতে পারে। এখন আইএলটিএস কিন্তু ওরা অনেক পছন্দ করে কিভাবে, যে সিনোনিমস ইউজ করতে, প্যারাফ্রেজ করতে। সো দেখেন, একটা ডেটকে কিন্তু প্যারাফ্রেজ খুব একটা করা যায় না। ইয়ারলিকে ওরা অ্যানুয়ালি বলতে পারে, তারপর 10 ইয়ার্সকে ওরা একটা ডেকেড বলতে পারে, ছোট ছোট সিনোনিমস। এগুলো তো আপনার বেসিক, এগুলো বেসিক্স হিসেবে জানতেই হবে। বাট ওরা কি করতে পারে না, এইসব জিনিসগুলোকে খুব একটা কমপ্লিকেটেড ওয়েতে প্যারাফ্রেজ করতে পারবে না। সো আপনি যদি জাস্ট এগুলোকে কিওয়ার্ড হিসেবে ধরে রাখেন, প্যাসেজে আপনি যখনই এই কিওয়ার্ডটা পাবেন, এই যে আমি যে বলতেছিলাম, স্টেটমেন্টের সাথে মিল যখনই পাবেন তখনই সেখানে থেমে যাবেন, তখনই সেখানে আটকে যাবেন, আটকে ওই জায়গাটা স্লো ডাউন করবেন। ফার্স্টে তো আপনি স্কিমিং করে যাচ্ছেন 30 সেকেন্ড স্ক্যান, আপনি তো পুরোটা পড়ে যাচ্ছেন। সো পড়ে যাওয়ার টাইমে আপনি যখনই প্রশ্নটা তো আগে আপনি একটু দেখে নিয়েছেন, সরি এখানে তো আপনি প্রশ্ন পড়তেছিলেন 30 সেকেন্ডসের জন্য, সো প্রশ্নটা তো আপনি দেখে নিলেন। এখন প্রশ্ন দেখার পর যখন আপনি প্যাসেজে যাচ্ছেন, প্যাসেজে যাওয়ার পর আপনি কি করবেন, আপনি ওই প্রশ্ন থেকে যে টার্মগুলো মাথায় ধরে রেখেছেন, দেখবেন এটা আপনার ফার্স্টে একটু নিজে থেকে কষ্ট করে প্র্যাকটিস করতে হবে। পরে একটা পর্যায়ে গিয়ে দেখবেন কি, আপনি প্রশ্নগুলো একবার বুঝে যখন প্যাসেজটাতে তারপরে যাবেন, আপনি প্যাসেজটা পড়ার টাইমে যখনই আপনার ব্রেইন নোটিস করবে যে আচ্ছা কোয়েশ্চেনের একটা কিওয়ার্ড আমি দেখতে পাইছি, ব্রেইন আপনাকে সিগন্যাল দিবে যে এই থামো, এখানে অ্যান্সার আছে, থামো, এখানে অ্যান্সারটা আছে। কারণ এখানে আপনি কিওয়ার্ডটার সিমিলারিটি পাচ্ছেন, মানে এখানে আপনি অ্যান্সারটা খুঁজে পেতে পারেন। এখানে আপনার অ্যান্সারটা থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট ইনস্টেড অফ মাইন্ডলেসলি রিডিং দ্য হোল প্যাসেজ প্রপারলি, আপনি কিন্তু ওই জায়গাগুলো পড়লে অ্যান্সারটা পেয়ে যাবেন। সো দ্যাটস ওয়াই হচ্ছে কিওয়ার্ডসগুলো একটু মাথায় রাখা দরকার, ঠিক আছে? আচ্ছা, এরপর কোয়েশ্চেন টাইপ প্রায়োরিটাইজ করবেন। আচ্ছা, কোয়েশ্চেন টাইপ প্রায়োরিটাইজ বলতে কি, যে কিছু কিছু কোয়েশ্চেন একটু আগে অ্যান্সার দিতে হয়, কিছু কিছু কোয়েশ্চেন একটু পরে অ্যান্সার দিতে হয়। এখন এটার ক্ষেত্রে আমি জাস্ট একটা রুল ফলো করি। কোয়েশ্চেন টাইপ প্রায়োরিটাইজিংয়ের ক্ষেত্রে একটা রুল আছে আমার, সেটা হচ্ছে হেডিং তারপর বাকি সব। এটা কেন আমি আপনাদেরকে বলে দিই, যে কোনো কোয়েশ্চেন টাইপই ধরেন, সেটা ট্রু ফলস ধরেন অর এনিথিং, যেটাই ধরেন, আপনার কিন্তু পুরো প্যাসেজটা পড়া লাগতেছে না, তাই না? ট্রু ফলসের ক্ষেত্রে আপনি স্টেটমেন্টসগুলো খুঁজে খুঁজে অ্যান্সার দিবেন। তারপর ধরে নেন এমসিকিউ কোয়েশ্চেন। এমসিকিউ কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনি যেখানে আপনার এমসিকিউ কোয়েশ্চেনের যে কোয়েশ্চেনটা যেটার ব্যাপারে, সেই পার্টটুকু যেখানে আছে প্যাসেজের, ওখান থেকে আপনি অ্যান্সারটা খুঁজে বের করতেছেন, তাই না? এরকম সব কিছুতে কিন্তু আপনার পুরো প্যাসেজটা পড়া লাগতেছে না। কোন কোয়েশ্চেনটার ক্ষেত্রে আপনার পুরো প্যাসেজ পড়া লাগতেছে একটু বলেন তো? হেডিং দিতে গেলে আপনাকে যখন হেডিংস সিলেক্ট করতে হবে, সো আপনি যখন প্রত্যেকটা প্যাসেজের একটা একটা করে পার্ট পড়ে যাবেন, আপনি প্যারাগ্রাফ এ পড়বেন, প্যারাগ্রাফ বি পড়বেন, সি পড়বেন, এ পড়বেন, এ এর হেডিং দিবেন, বি পড়বেন, বি এর হেডিং দিবেন, সি পড়বেন, সি এর হেডিং দিবেন। তো এখন আপনার কি করতে হচ্ছে, পুরো প্যারাগ্রাফটা পড়তে হচ্ছে না। এখন
আপনি যদি ধরেন আপনার তো কয়েকটা প্যাসেজ আসবে, একটা প্যাসেজ তো আর আসে না, সো কয়েকটা প্যাসেজ থেকে যেটার মধ্যে দেখবেন হেডিং আছে, হেডিংটা আগে দিয়ে ফেলবেন। হেডিংটা আগে দিলে কি হয়, আপনার কিন্তু হেডিং দেওয়ার জন্য পুরো প্যাসেজটা এমনিই পড়তে হবে। সো পুরো প্যাসেজটাও আপনার পড়া হয়ে গেল, আর তখন হেডিংয়ের পর যদি আপনার ট্রু ফলস থাকে, আপনি তো পুরো প্যাসেজটা একবার পড়ে ফেলেছেন হেডিংয়ের জন্য, তাই না? সো তখন কি আপনার ট্রু ফলসটা দিতে বেশি টাইম লাগবে বলেন? তখন আপনার মাথায় কাজ করবে না যে আচ্ছা ঠিক আছে আমি তো জানি তাহলে কোন জায়গায় আছে এটা, কারণ আপনি হেডিংয়ের জন্য তো পুরোটা বুঝে বুঝে হেডিং দিয়েছেন, পুরো প্যাসেজটা বুঝে বুঝে হেডিং দিয়ে ফেলেছেন। তো আপনার মাথায় কিন্তু একটা রাফ আইডিয়া থাকবে যে কোন জায়গার মধ্যে স্টেটমেন্টগুলো আছে। সো তখন কিন্তু আপনার প্যাসেজটা অত সময় নিয়ে পড়া লাগবে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমাদের আগে কি হেডিংটা সবার আগে দিয়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর স্ক্যানিং টেকনিকগুলো কি, যে কিওয়ার্ডস লোকেট করবেন, এই যে আমি যেটা বললাম কিওয়ার্ড সিলেক্ট করে নিয়ে কিওয়ার্ড লোকেট করবেন। আর টাইম বক্স, নিজেকে একটা টাইম লিমিট দেন যে 18 মিনিটস ম্যাক্স পার প্যাসেজ, এর চেয়ে বেশি টাইমে যাবেন না, কারণ এটাতে সমস্যাটা হবে কি 18 মিনিটসের বেশিতে যদি এক্সটেন্ড করে যান তাহলে হচ্ছে আপনার যে লাস্টে গিয়ে একটা রাশে পড়ে যাবেন, এই রাশটা যেন না হয়। আচ্ছা, ভুল নাম্বার 2, আননোন ভোকাবুলারিতে আটকে যাওয়া। আননোন ভোকাবুলারিতে আটকে যাওয়া বলতে কি, যে একটা ওয়ার্ড জানেন না দেখে পুরা আপনি ওই জায়গায় হতাশ হয়ে গেছেন, মানে পুরা নার্ভাসনেসে প্যানিক মুডে চলে গিয়ে ব্রেইন পুরা প্যানিক মুডে চলে গেছে, আমাদের ফ্লাইট অর ফ্রাইট রেসপন্স অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, মানে একদম অবস্থা টাইট। এই জিনিসটা করা যাবে না, ঠিক আছে? আপনি সমস্যাটা বিস্তারিতভাবে দেখুন, যে ডিকশনারি মেন্টালিটি। স্যার মিটিগেট করা কি, আপনার আমার সাথে একটু দেখেন, আমি যেখানে পড়তেছি আমি আপনাদেরকে আন্ডারলাইন করেও দেখাচ্ছি সো দ্যাট ইটস ইজিয়ার ফর ইউ গাইস। দেখেন স্যার, মিটিগেট কি, পরীক্ষায় তো গুগল নেই, গুগলের মধ্যে তো আপনি গিয়ে সার্চ দিতে পারছেন না, তাই না? সো কী করবেন এখন, কিছু ওয়ার্ডের মধ্যে আপনি যদি নাও জানেন, মিনিং যদি নাও জানেন, সেই ওয়ার্ডের মিনিংগুলো ধরা যায়। তো আমি শিখাই দিচ্ছি আপনাদেরকে যে বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস ছাড়া অলমোস্ট সবাই একটু একাডেমিক ওয়ার্ডসে উইক আমরা, কারণ আমরা একাডেমিক বইগুলো কিসে পড়ি, নর্মাল ইংলিশ, বেসিক ইংলিশ আমরা জানি। আপনি এই যে আমাদের পেজের নামটাও যদি টাইপ করতে চান কিউইডি আইএলটিএস, আপনার কিন্তু ইংলিশে টাইপ করতে হবে। সো আমরা বেসিক ইংলিশ জানি। রাস্তায় হাঁটতে বের হয়েছেন, হাঁটতে বের হলে একটা সাইনবোর্ডের দিকে তাকাচ্ছেন, একটা দোকান খুঁজতে হবে আপনার, দোকানের সাইনবোর্ডটাও ইংলিশে। আমরা কিন্তু ইংলিশ পারি না যে এমন না, আমাদের জাস্ট কি এই যে একাডেমিক ইংলিশটা, তারপরে যে ফর্মাল ইংলিশ, ফর্মাল টোনে ইংলিশটা, এগুলোতে একটু স্ট্রাগল করি আমরা, বিকজ আমরা ছোট থেকে যারা স্পেশালি বাংলা মিডিয়ামের স্টুডেন্টস যারা আছি আমরা, বা আমাদের কি সমস্যাটা হয় যে আমরা হচ্ছে একাডেমিক যত বই ছিল, আমরা ছোট থেকে যত বই পড়েছি সব বাংলায় পড়েছি। সো আমরা কিন্তু একাডেমিক ওয়ার্ডসগুলো বাংলায় দেখে অভ্যস্ত, আমরা কিন্তু একাডেমিক জিনিস ইংলিশে খুব একটা জানি না। সো দ্যাটস ওয়াই আমাদের একটু প্রবলেম হয়, ঠিক আছে? যে আমরা ওয়ার্ডস বুঝতে পারি না দেখে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার মিস যায়। আচ্ছা, আমরা কি করি, কমন একটা ট্র্যাপ দেখেন, যে আমরা এক্স্যাক্ট ওয়ার্ড এক্সপেক্ট করি, যে প্যাসেজে যেটা থাকবে কোয়েশ্চেনে সেটাই থাকবে, বা কোয়েশ্চেনে যেই ওয়ার্ডটা আছে প্যাসেজে কিন্তু ওই ওয়ার্ডটাই আছে, আমরা এটা মনে করি। এখন এটা কিন্তু আপনি সবসময় পাবেন না। আপনাদেরকে আমি কুইক একটা এক্সাম্পল দিই, এখানের এক্সাম্পলটাও আপনারা দেখে নেন, আর আমি ছোট করে জাস্ট একটা ওয়ার্ডের এক্সাম্পল দিই আপনাদেরকে, মাথায় থাকবে জিনিসটা তাহলে আপনাদের, ঠিক আছে? ছোট করে একটা এক্সাম্পল দিব। ধরেন আপনার প্যাসেজটা হচ্ছে কোনো একটা স্কুল বা কিছু নিয়ে, ঠিক আছে? আপনাকে কোয়েশ্চেন দেওয়া হয়েছে, কোয়েশ্চেনের মধ্যে আপনার ধরেন একটা কিওয়ার্ড আপনি হাইলাইট করেছেন, কোয়েশ্চেনের কিওয়ার্ডটা কি, স্কুল। প্যাসেজটা হচ্ছে ধরেন কোনো একটা কি বলবো, পড়ালেখার সিস্টেম নিয়ে, এডুকেশন সিস্টেম নিয়ে একটা প্যাসেজ। সো সেখানে আপনি কোয়েশ্চেনের মধ্যে একটা কিওয়ার্ড পেয়েছেন, সেটা হচ্ছে কি স্কুল। আচ্ছা, এখন আপনি পুরো প্যাসেজে স্কুল খুঁজতেছেন, স্কুলটা কিন্তু একটা ভালো কিওয়ার্ড, এটা একটা ভালো কিওয়ার্ড সিলেক্ট করেছেন, কারণ স্কুলটাকে বেশি একটা পাল্টানো যায় না। এখন আপনি পুরো প্যাসেজে স্কুল খুঁজতেই আছেন। এখন স্কুল কোথাও পাচ্ছেন না, এই যে মাথা আটকায় গেল। ধরেন আপনার প্যাসেজে দেওয়া কি, প্যাসেজে আপনার দেওয়া এডুকেশনাল ইনস্টিটিউট। এখন এই দুইটা ওয়ার্ডের দিকে একটু তাকান, এই যে ফার্স্ট ওয়ার্ডটা আর এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ডটা, ঠিক আছে? এই দুইটা ওয়ার্ডের মিনিংয়ে কিন্তু কোনো পার্থক্য নেই। কেন নেই? স্কুলে আমরা কি করি বলেন তো, পড়াশোনা করি, নতুন কিছু শিখি। আর এডুকেশনাল ইনস্টিটিউট, এইটার মানে কি, এডুকেশনাল ইনস্টিটিউটটা মানে কি, শিখার জায়গা, একটা শিক্ষার ইনস্টিটিউশন, পড়াশোনার ইনস্টিটিউশন। সো ইজ দেয়ার এনি ডিফারেন্স? নো, দেয়ার ইজ নো ডিফারেন্স। সো আপনি কিন্তু শুধু স্কুল খুঁজতে থাকলেই হবে না, আপনার কিন্তু স্কুলের সিনোনিমসও খুঁজতে থাকতে হবে। ধরেন আপনি এডুকেশনাল ইনস্টিটিউট দেখলেন, কিন্তু দেখতেছেন এখানে আপনার স্কুল নাই। সো এক্স্যাক্ট ওয়ার্ড এক্সপেক্ট করবেন না কখনো। আইএলটিএসে দে লাভ ডুইং দিস, তারা হচ্ছে কি
ওয়ার্ডস চেঞ্জ করে দেয়, সিনোনিমস দিয়ে দেয়। সো দ্যাটস ওয়াই এক্স্যাক্ট ওয়ার্ডস খুব একটা এক্সপেক্ট করবেন না কখনো। আচ্ছা, সো আমরা একটু নেক্সটে দেখি যে সলিউশনটা কি। ইগনোর অ্যান্ড কনটেক্সট। সাপোজ আপনি ওয়ার্ড বুঝেন না, সো ওয়ার্ড বোঝা না গেলেও আশপাশের সেন্টেন্স দেখে কিন্তু আপনি মিনিংটা বুঝে নিতে পারবেন। ধরেন যেই লাইনটাতে, যে আগের এক্সাম্পলটার কথাই বলেন, এডুকেশনাল ইনস্টিটিউটের কথাটা যেই লাইনে বলা আছে ওইটার আশেপাশে কি স্কুল রিলেটেড কথা থাকবে না? মানে ওই সেন্টেন্সটাই ধরেন, আপনি ওয়ার্ডটার মানে জানেন না, বাট আপনি সেন্টেন্সটার কথা ভাবেন, সেন্টেন্সটা কিন্তু ওই ওয়ার্ডের সারাউন্ডিং দিয়ে গুছানো থাকবে। সো আপনি কিন্তু সেন্টেন্সের বাকি জিনিসগুলোর যদি মিনিং বুঝতে পারেন, আপনি কিন্তু একটা রাফ আইডিয়া স্কেচ করতে পারবেন যে কি এটার মিনিং কি হতে পারে। আচ্ছা, আর প্যারাফ্রেজ হান্ট। কোয়েশ্চেন ওয়ার্ড ডাজ নট ইকুয়াল টু দ্য প্যাসেজ ওয়ার্ড। এই যে স্কুল দেওয়া থাকবে, আপনার প্যাসেজে থাকলে এডুকেশনাল ইনস্টিটিউট। সো এসব ক্ষেত্রে মাথা ঘামাবেন না, এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে, ডেইলি ভোকাবুলারি বিল্ড করতে হবে। আর ভোকাবুলারি বিল্ড করা কিন্তু খুবই সহজ একটা প্রসেস। দেখেন, 20 ওয়ার্ডস পার ডে ফ্রম প্যাসেজেস। মেথড কি? সেন্টেন্স প্লাস সিনোনিম। এটা কি করবেন যে একটা সেন্টেন্স, যখন আপনি একটা সেন্টেন্স পড়বেন ওই সেন্টেন্সটাকে কতভাবে প্যারাফ্রেজ করা যায় সেটা একটু ধরে নেবেন। আর প্যারাফ্রেজিং শেখার ভালো উপায় হচ্ছে, আমি বলতেছি, প্যারাফ্রেজিং শেখার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে নিজে নিজে প্যারাফ্রেজ করা। আপনি একটা সেন্টেন্স লিখবেন, একটা সেন্টেন্স লিখে ওই সেন্টেন্সটাকে নিজের মতো আরেকবার প্যারাফ্রেজ করবেন। আপনি যখন প্যারাফ্রেজ করতে পারবেন, আপনি কিন্তু প্যারাফ্রেজিং ধরতেও পারবেন। ধরেন আপনি যে স্কুল রিলেটেড একটা সেন্টেন্সকে প্যারাফ্রেজ করে এডুকেশনাল ইনস্টিটিউট হিসেবে লিখছেন, সেটা আপনি বাসায় প্র্যাকটিস করা থাকলে প্যাসেজে যখন অ্যান্সার করতে যাবেন তখন আপনার মাথায় ক্লিক করবে না যে আচ্ছা এডুকেশনাল ইনস্টিটিউট, ও ইট মিনস স্কুল, তার মানে আমি রাইট জায়গায় আছি, রাইট জায়গাতেই অ্যান্সারটা খুঁজতেছি। সো এভাবে কি নিজে নিজে প্র্যাকটিস করবেন। তারপর এক্সাম্পল দেখেন যে অ্যামেলিওরেট মানে কি? ইমপ্রুভ। তারপর ইউবিকুইটাস মানে এভরিওয়্যার। আচ্ছা, ট্র্যাপ অ্যাভয়েডেন্স। এক্সট্রিম ওয়ার্ডস অলওয়েজ নেভার। এই যে এক্সট্রিম ওয়ার্ডগুলো ডিস্ট্র্যাক্টার্স হিসেবে থাকে সবসময়, সো এক্সট্রিম ওয়ার্ডসগুলোকে একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন। আচ্ছা, আর লাস্ট ভুলটা এখানে যেটা হচ্ছে কি, ওভার থিঙ্কিং অ্যান্ড উত্তর চেঞ্জ। আচ্ছা, এই জিনিসটার ব্যাপারে এটা সবার একটা প্রবলেম, আমাদের আজকালকার জেনারেশনের একদম মানে ইন জেনারেল একটা প্রবলেম এটা। উই টেন্ড টু ওভার থিঙ্ক আ লট। আমরা যে কোনো কিছু নিয়ে খুবই ওভার থিঙ্ক করি, রাতের ঘুম হারাম হয়ে যায় একদম, ঠিক আছে? এখন এই সমস্যাটা কিন্তু শুধু রাতের ঘুমের কারণে না, রাতের ঘুম হারাম করে না, এটা আমাদের এক্সামেও সমস্যা করে। এক্সামেও আমাদের প্রবলেম ফেলে কি, আমাদের ব্রেন ওভার থিঙ্কিং শুরু করে অ্যান্ড একটা অ্যান্সার নিয়ে অতিরিক্ত ভাবে, কীভাবে যে ভাই এটার অ্যান্সার কেমনে দিব, এটার অ্যান্সার কীভাবে হবে, বা একটা অ্যান্সার পিক করি আমরা, অ্যান্সার পিক করে আমরা ভাবতে থাকি যে আচ্ছা ডাউটস হয় আমাদের মাথায় যে আচ্ছা এটাই কি আসলে অ্যান্সার নাকি এটা অ্যান্সার না। এই জিনিসগুলো কিন্তু আমাদের এক্সাম হলেও হয়ে যায়, ঠিক আছে? দেখেন, ডিটেলড একটা অ্যানালিসিস, এই ভুলটাকে বলা হচ্ছে ডাউট ডিমন। যে এই ডিমনটা, ধরেন এই শয়তানটা আপনাকে এসে, এই ডিমনটা আপনাকে কি বলে বারবার, যে তোমার অ্যান্সার ভুল, ইউর পিকিং দ্য রং থিং ইচ অ্যান্ড এভরি টাইম। সো এই জিনিসটা যে আপনাকে বারবার বলবে, আপনাকে ও কী করাবে, ধরেন আপনি কারেক্ট অ্যান্সারটা পেয়েছেন কিন্তু নিজের উপর কনফিডেন্স না থাকায় আপনি ওভার থিঙ্কিং করেই যাচ্ছেন অ্যান্ড এই ওভার থিঙ্কিংটা আপনাকে কারেক্ট অ্যান্সার থেকে রং অ্যান্সারে ফালায় দিবে। সো এই জিনিসটা আমাদের বন্ধ করতে হবে। প্রথম অ্যান্সার 85% কারেক্ট, কিন্তু রিভিউয়ে চেঞ্জ করে রং, প্রেশারে ব্রেইন সেকেন্ড গেস করে। এখন দেখেন, আইএলটিএস এক্সামটা আমাদের লাইফে অনেকেরই, যারা দিচ্ছেন অবশ্যই তাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা এক্সাম এটা, বিকজ এটা দিয়ে আমরা উই ওয়ান্ট টু গো অ্যাব্রড, আমরা হায়ার এডুকেশনের জন্য যাইতে চাচ্ছি, কিংবা জব পারপোজ বা যেটাই হোক, ইটস আ লট অফ প্রেশার অন আস, তাই না? সো এই প্রেশারটার কারণে কি আমাদের ব্রেইন সেকেন্ড গেসিং শুরু করে, ও একটা অ্যান্সার ধরে রাখতে পারে না, কারণ ও ভাবে কি যে ইস এটা যদি ভুল হয়ে যায় তাহলে তো আমি পুরো শেষ, আরও দেখি। অ্যান্ড সামটাইমস এটা করে আপনি কারেক্ট অ্যান্সার পাচ্ছেন, আর বেশিরভাগ সময় কি হয় যে আপনি ভুল অ্যান্সারটা আবার পিক করতেছেন। আচ্ছা, তারপর দেখেন, আচ্ছা একটা কোয়েশ্চেন, উদাহরণ 1, ব্রিজ কস্ট সামথিং কোটি, কোয়েশ্চেন, অ্যান্ড ইজ ইট দ্য চিপেস্ট এভার, নট গিভেন। আচ্ছা, আর এটার প্রুভেন ফিক্সটা আমি আপনাদেরকে যদি বলি, আমি একটু ভালো করে আরেকটা এক্সাম্পল দিই, ওভার থিঙ্কিংয়ের এক্সাম্পলটা, যে আপনি একটা জায়গায় অ্যান্সার পেয়েছেন। ওভার থিঙ্কিংটা সবচেয়ে বেশি আমাদের হয় হচ্ছে হেডিং সিলেকশনের ক্ষেত্রে। আপনারা যদি হেডিং সিলেকশনের কথা ভাবেন, আমরা প্যাসেজের একটা হেডিং দিই, আমরা হেডিং দিয়ে আমাদের ওইটা নিয়ে মাথায় এত ডাউট হওয়া শুরু হয় যে ভাই এটা হবে না, এটা হইতেই পারে না, নাকি এটাই হচ্ছে, মানে খুব নার্ভাস হয়ে যায়। দ্য বেস্ট ওয়ে ইজ, আমি বেস্ট ওয়েটা বলতেছি আপনাদেরকে, নিজের উপর কনফিডেন্স রাখবেন। আপনি যদি ভালো করে পড়াশোনা করে থাকেন, আপনি যদি ভালো করে বাসায় প্র্যাকটিস করে থাকেন, তাহলে আপনার কনফিডেন্সটা চলে যাবে কেন? আপনি আপনার ব্রেনকে বলবেন যে
বাসায় তো পারছো, বাসায় তো করতে পারছি আমি। নিজের সাথে নিজেকে মোটিভেট করবেন। এটা কিন্তু আমি আপনাদেরকে বলতেছি এমন না যে শুধু আইএলসের জন্য করবেন। ওয়ার্ল্ডের যেসব মানে অলিম্পিক্সের যে অ্যাথলিটসরা আছে, যারা যে গোল্ড মেডালিস্ট পাচ্ছে, ধরেন হাই জাম্পিং বা রানিং বা যে কোনো অলিম্পিক্সের ক্ষেত্রে যেসব মানে এই যে অ্যাথলিটরা থাকে, ওরা নিজেদেরকে প্রত্যেকটা রেসের আগে বা প্রত্যেকটা পারফরমেন্সের আগে, স্পোর্টসের আগে ওরা নিজেদেরকে মোটিভেট করে। কীভাবে করে জানেন? একটা সেলফ টক, এটাকে একটা সেলফ টক বলে। সেলফ টকটাতে তারা নিজেদেরকে বলে যে তুমি পারবা, তুমি সবসময় করে দেখাইতে পারছো, তুমি পারবা, ইউ আর দ্যাট পারসন, গেট গেট দ্য স্ট্রেংথ। মানে এভাবে নিজেকে বুস্ট করবেন। আমরা কাউকে যখন দেখি যে কেউ নার্ভাস হয়ে আছে, আমরা তাকে বলি না যে আরে কিছু হবে না, টেনশন করিস না, তুই পারবি। আমরা তো তাকে বলি, ফ্রেন্ডদেরকে বলি। সো নিজেদেরকে বলতে কোনো দোষ আছে? নাই তো। নিজেদেরকে যখন এক্সাম দিতে যাবেন বা ইভেন প্র্যাকটিসের টাইমেও প্র্যাকটিস ভালো মতো করলে আপনার এক্সাম ভালোই হবে। নিজের উপর কনফিডেন্স রাখবেন সো দ্যাট এই ওভার থিঙ্কিংয়ের ডাউট ডিমনটা আপনাকে না খাইতে পারে। আচ্ছা দেখেন, গাট রুল, প্রথম চয়েস লক করুন। গাট রুল বলতে কি, আমাদের ব্রেইন ইনিশিয়ালি যে অ্যান্সারটা ভাবে, ফার্স্ট অফ অল ফোকাস দিয়ে যখন সে ইনিশিয়ালি একটা অ্যান্সার ভাবে, মোস্ট অফ দ্য টাইম দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। সো গাট রুলটা হচ্ছে এটা, প্রথম অ্যান্সারটাকে, প্রথম চয়েসটাকে লক করবেন। আর কোয়েশ্চেন রিরিড মেথড, প্যাসেজ কিন্তু রিরিড না, আপনি কোয়েশ্চেন রিরিড করছেন। কারণ দেখেন, কোয়েশ্চেনে আপনাকে এক্স্যাক্টলি একটা জিনিস চাবে আপনার থেকে। কোয়েশ্চেনে আপনার থেকে শুধুমাত্র একটা ইনফরমেশন চাওয়া হবে। সো একটা কোয়েশ্চেনে একটা উত্তর, এটা মাথায় রাখবেন। একটা কোয়েশ্চেনে আপনার একটাই উত্তর। সো কোয়েশ্চেনটা যদি আপনি একবার ভালো মতো বুঝে যান, আপনার ওই একটা উত্তর কিন্তু আপনি খুঁজে পাবেনই, কনফিউশন কিন্তু থাকবে না। যখন রিচেক করবেন, কোয়েশ্চেনটাকে ভালো করে আরেকবার বুঝে নেবেন। আর নট গিভেনের জন্য একটা টিপস কি, প্যাসেজে ইনফো না থাকলেই নট গিভেন। দেখেন, আপনারা একটু নট গিভেনের বাংলাটা বলি। নট গিভেনের বাংলা কি দেখেন, নট গিভেন ওয়ার্ডটা, এটা নিয়ে আমরা এত স্ট্রাগল করি যে নট গিভেন কখন দিব। আমাকে স্টুডেন্টরা মানে অনেক স্টুডেন্ট বলছে নট গিভেন কখন দিব। আচ্ছা দেখেন, একটু ট্রান্সলেট করেন। নট গিভেন মানে কি? দেওয়া নেই, একদম বাংলা করে, দেওয়া নেই। সো প্যাসেজে যদি কোনো ইনফরমেশন না থাকে, সাথে সাথে নট গিভেন দিয়ে দিবেন, কোনো মাথা ঘামানোরই দরকার নেই। প্যাসেজে নাই মানে এই নট গিভেন। আমি একটা ছোট করে দেখাই দিই আপনাদেরকে। ট্রু হবে যদি প্যাসেজে থাকে আর সঠিকভাবে থাকে, সেটা হচ্ছে ট্রু। আপনি তো স্টেটমেন্টের সাথে ম্যাচ করতেছেন, সো স্টেটমেন্টসের সাথে কি প্যাসেজের ইনফরমেশনটা আছে এবং মিলতেছে, তাহলে ট্রু। আর তারপর ফলস কখন হবে? যে আছে কিন্তু ভুলভাবে আছে, স্টেটমেন্টে একটা বলা, প্যাসেজে একটা বলা, তখন কি ফলস হবে। আর নট গিভেনটা তাহলে কখন হচ্ছে? যখন আপনার প্যাসেজে নাই, প্যাসেজে সেটা ঠিকভাবে আছে না ভুলভাবে আছে এটা আপনার দেখারই দরকার নেই। আপনার প্যাসেজে নাই মানেই দ্যাটস নট গিভেন। আর যদি ঠিকভাবে থাকে, একদম সেম টু সেম ওয়েতে থাকে, দ্যাটস ট্রু। আর যদি সেম টু সেম ওয়েতে না থাকে, ভুল ইনফরমেশন থাকে, তাহলে দ্যাটস ফলস। দ্য জেনারেল আইডিয়া অফ ট্রু, ফলস অ্যান্ড নট গিভেন, এটা আপনি ইয়েস নো এর ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন। বেসিক্যালি নট গিভেনের একটা টিপ আর কি, ঠিক আছে? আর দেখেন, রিভিউ প্রোটোকল, শুধু আনমার্কড কোয়েশ্চেন্সগুলোকে 2 মিনিট রিভিউ করবেন। কিভাবে? যেই কোয়েশ্চেন্সগুলো আনমার্ক থাকছে সেগুলো রিভিউ করবেন। আর তারপর দেখেন মাইন্ডসেটটা কি, এই যে আমি যে এতক্ষণ বলতেছি আপনাদেরকে নিজের মাইন্ডটাকে সেলফ টক করবেন, মাইন্ডসেটটাকে প্রিপেয়ার করবেন। সো মাইন্ডসেটটা এরকম রাখবেন যে আপনি শক্তিশালী, ইউ আর কনফিডেন্ট, ইউ হ্যাভ দ্য স্ট্রেংথ। আপনি যদি প্র্যাকটিস করে থাকেন, আপনাকে আটকাবে কে বলেন? আইএলস ট্র্যাপস মি, আই ট্র্যাপ আইএলস ব্যাক। সো এই যে এরকম মাইন্ডসেট রাখতে হবে যে হার মেনে গেলে চলবে না, আর নিজের ভিতর শক্তপোক্তভাবে স্ট্রেংথটা রাখার ট্রাই করবেন। আর মক টেস্টের ক্ষেত্রে কি, ফুল 3 প্যাসেজেস অ্যান্ড স্কোরটা ট্র্যাক করবেন। কারণ মক টেস্ট ফুল একসাথে দিয়ে দিলে কি হয়, তখন আপনি আইডেন্টিফাইও করতে পারবেন। ধরেন আপনি পুরো ফুল 3টা প্যাসেজের একটা মক টেস্ট দিয়েছেন, তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার মিস্টেকগুলো কই হচ্ছে। আপনার কি ট্রু ফলসে মিস্টেক হচ্ছে, নাকি সব ঠিক আছে, জাস্ট পার্ট 3 এর প্যাসেজটা একটু কঠিন, ওইটাতে সমস্যা হচ্ছে, কোনটায় কি হচ্ছে, তখন আপনি প্রপারলি বুঝে নিতে পারবেন, ঠিক আছে? সো দ্যাটস হাউ ইউ ডু ইট, দ্যাটস হাউ ইউ মেক শিওর যে আপনার রিডিং স্কিলটা ডেভেলপ হচ্ছে। এখন দেখেন, এই ভুলগুলোর ভিতর আমাদের কিন্তু কোথাও এমন কিছু ছিল না যে পড়তে পারে না, বা এমন কিছু একটা যে রিডিং পড়া বুঝতে হবে আরও ভালো করে, এরকম কিন্তু না ব্যাপারটা। কারণ আমরা শুরুতেই কি বলেছি যে এই জিনিসটা হচ্ছে যাদের পটেনশিয়াল ভালো বাট তারপরও মিস করতেছে এই ছোট ছোট ভুলগুলোর কারণে। আর ছোট ছোট ভুলগুলো তো দেখলেনি, কি ভুল দেখলাম আমরা, যে ওয়ার্ডস না বোঝা,
তারপর হচ্ছে পুরো প্যাসেজটা আগে পড়া, কোয়েশ্চেন না পড়ে, এগুলো কিন্তু আসলে ছোট ছোট টেকনিক, এগুলো মাথায় ধরে রাখতে হবে। এগুলো কিন্তু এই না যে রিডিংয়ে ভালো করতে হলে শুধু মাইন্ডলেসলি আপনার ভালো করে পড়েই যেতে হবে, বিকজ আইএলসের ক্ষেত্রে কিন্তু আপনার কাছে মানে অজস্র সময় নেই, আপনাকে কিন্তু অনেক সময় দিবে না ওরা। সো আমাদের এই জিনিসগুলো মেনটেন করে পড়তে হবে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। অ্যান্ড আজকের এই ভিডিওটা আই হোপ আপনাদের হেল্প হয়েছে, অ্যান্ড এরকম আরও হেল্পফুল ওয়েতে আপনারা একদম হাতে কলমে শেখার জন্য অবশ্যই যদি আমাদের কোর্সে এনরোল না করে থাকুন, সো ওয়াই আর ইউ ওয়েটিং ফর ইট? শুভ কাজে দেরি কিসের? অ্যান্ড আমাদের সাথে জয়েন করুন অ্যান্ড আপনার আইএলসের প্রিপারেশনটাকে ভালো করে নিশ্চিত করুন। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। সি ইউ গাইস নেক্সট টাইম।